হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাটার। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 2019 মেন পরীক্ষার প্রশ্নপত্র। চলো আমরা অযথা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর এই ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি এই রকম গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করি সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি পুরো তোমাদের কলকাতা হাইকোর্টের যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 2019-এর প্রশ্নপত্র দেওয়া হয়েছিল তার কমপ্লিট ব্যাখ্যা করার চেষ্টা করব এবং তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, যে এই যে কোশ্চেনের যে অ্যান্সারগুলো সেগুলো আমরা কিভাবে লিখব, বাংলায় লিখব নাকি ইংরেজিতে লিখব? তো তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ ইংরেজি ভাষায় লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেগুলো সব আমি তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করে বলে দেবো। তার আগে আমি একটা বিষয়ের উপর নজর দেব, যে এখানে কিন্তু টোটাল মেনে পরীক্ষা হবে 300 নম্বরের পরীক্ষা। সময় থাকবে 3 ঘন্টা। ওকে, 300 নম্বরের জন্য 3 ঘন্টা মানে যথেষ্ট সময়। কি করতে হবে তোমাকে? অ্যারাথমেটিক 100 নম্বরের, অর্থাৎ পাটিগণিতের অঙ্ক থাকবে। আর কি থাকবে? ইংলিশ থাকবে 100 নম্বরের গ্রুপ বি, এবং গ্রুপ সিতে আছে জেনারেল নলেজ থাকবে 100 নম্বরের। ওকে, এই 100 নম্বরে অ্যারাথমেটিক, তার জন্য তোমাকে অঙ্ক করতে হবে 8খানা প্রশ্ন, যার মধ্যে হয়তো 12 নাম্বার করে থাকবে, 8 বারং 96, এবং 4 মার্কস ফর নিটনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় ডাটা অনুসারে তুমি অঙ্কটা করেছো কিনা তার জন্য 4 নাম্বার থাকবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে 2খানা অঙ্ক করে দেখানোর চেষ্টা করব যে কীরকমভাবে অঙ্কগুলো করবে। ফার্স্ট অঙ্কটা পড়ে দেখো। ইন এ রেগুলার উইক দেয়ার আর 5 ওয়ার্কিং ডেজ ফর ইচ ডে, দ্য ওয়ার্কিং আওয়ার্স আর 8। অর্থাৎ প্রতি সপ্তাহে তোমার কাজের দিন হচ্ছে 5 দিন, অর্থাৎ 5 ডে ওয়ার্কিং ইন এ উইক, অ্যান্ড প্রতিদিন কাজ করতে হয় কত ঘন্টা? 8 ঘন্টা। এ ম্যান গেট রেস্ট 2.40 পার আওয়ার্স ফর রেগুলার ওয়ার্ক। অর্থাৎ নর্মাল কাজ করার জন্য তিনি প্রতি ঘন্টায় পান 2.40 টাকা পার ঘন্টায়, এবং অ্যান্ড 3.20 পার আওয়ার্স ফর ওভার টাইম। যদি তিনি কোনো দিন 8 ঘন্টার জায়গায় 9 ঘন্টা কাজ করেন তাহলে পরের 1 ঘন্টার জন্য তিনি মজুরি পাবেন 3.20। ওকে, ইফ হি আর্ন রেস 432 ইন 4 উইকস, যদি তিনি 4 সপ্তাহে 432 টাকা ইনকাম করে থাকেন, দেন হাউ মেনি আওয়ার্স ডাজ হি ওয়ার্ক ফর? অর্থাৎ তাহলে তিনি কত ঘন্টা কাজ করেছেন। ওকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অঙ্কটা তোমরা কিভাবে করবে। দেখো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি মোবাইল থেকে অঙ্কগুলো করি, যার জন্য আমার পক্ষে মোবাইলে এইভাবে ব্যাখ্যা করে লেখা হাতে করে সম্ভব নয়। কাজে আমি খাতায় করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কী লিখেছি? দেয়ার আর 5 ওয়ার্কিং ডেজ ইন এ উইক অ্যান্ড ওয়ার্কিং আওয়ার্স আর 8, যেটা প্রশ্নের মধ্যে অলরেডি তারা দিয়েছে। সো টোটাল নর্মাল ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ তিনি টোটাল কত ঘন্টা কাজ করেছেন? 5 ঘন্টা করে সপ্তাহে 5 দিন করেছেন এবং 8 ঘন্টা করে, অর্থাৎ 40 ঘন্টা কাজ করেছেন তিনি এক সপ্তাহে। এটুক তো ক্লিয়ার। তারপরে দেখো, হি ডিড 4 উইকস ওয়ার্ক, অর্থাৎ তিনি 4 সপ্তাহ কাজ করেছেন। এক সপ্তাহে হয়েছে 40 ঘন্টা, তো 4 সপ্তাহে কত হবে সেটা বার করব। তার আগে লিখবো সো টোটাল ওয়ার্কিং আওয়ার 40 ইন্টু 4, 160 ঘন্টা তিনি টোটাল কাজ করেছেন নর্মাল ওয়ার্কে। ধরলাম তিনি এখনও পর্যন্ত ওভারটাইম করেননি। সো দেয়ার ইজ সেড দ্যাট নর্মাল 1 আওয়ার ইজ ইকুয়াল টু 2.40 রেস। অর্থাৎ প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে তুমি নর্মাল কাজ করো যদি 1 ঘন্টা, তাহলে 2 টাকা 40 পয়সা তুমি পাবে। সো নর্মাল আর্নিং ইজ নর্মাল আওয়ার্স ইন্টু 2.40। আমরা প্রশ্নের মধ্যে এটা পেয়েছি যে তিনি নর্মাল ক ঘন্টা কাজ করেছেন, 4 সপ্তাহে টোটাল 160 ঘন্টা, ইন্টু 2.40 হলো তোমার 384 টাকা।
384 রুপিস। কিন্তু প্রশ্নে এটা বলে দেয়নি, প্রশ্নে বলে দিয়েছে যে তিনি ইনকাম করেছেন 432 টাকা। তার মানে তিনি নিশ্চয়ই কিছু ঘন্টা এক্সট্রা কাজ করেছেন। সো লেট দ্য ওভার টাইমস আওয়ার্স, অর্থাৎ তিনি ওভার টাইম কত ঘন্টা করেছেন ইজ এক্স। আমরা জানি যে আমরা কোনো সংখ্যা যদি না জেনে থাকি তাহলে আমরা কিন্তু সেটা এক্স ধরে নেব। তো সেক্ষেত্রে আমরা এটা এক্স ধরে নিলাম। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন অনুসারে বা শর্তা অনুসারে, হিন্স টোটাল ইনকাম মিশ্রে 432, যেটা আমি আগেই বললাম, যেহেতু টোটাল ইনকাম 432 আছে, তো আমরা যে শর্ত অনুসারে যে প্রসেসটা করি বা অ্যাকর্ডিং টু কন্ডিশন বলো বা অ্যাকাউন্টিং টু কোশ্চিন যাই বলো না কেন, সেই হিসাবে করা হয়েছে 384 প্লাস এই টাকাটা তো সে নর্মালভাবে ইনকাম করছেই, প্লাস এক্স, অর্থাৎ যত ঘন্টা তিনি ওভার টাইম করেছেন এবং প্রত্যেক ওভার টাইম করার জন্য 3.20 সে টাকা পেয়েছে, ইন্টু এটা ইজিকলটা হলো 432 টাকা। এই ক্যালকুলেশনটা করছি আমি, এটা লিখলাম, আর 3.20কে আমি এক্স দিয়ে গুণ করলাম, এটা হলো। দিয়ে তারপর লাইনটা দেখো, আমি এইটাকে এই 384টাকে আমি ব্র্যাকেটের সমান সমানের ওপাশে নিয়ে গেলে এটা অলরেডি প্লাস আছে, চলে গেল এই সাইডে হয়ে মাইনাস হয়ে গেল। তাহলে আমি এটার থেকে 432 থেকে 384 বিয়োগ করলে পাচ্ছে 48, আর 3.420কে 48 দিয়ে কাটলে অর্থাৎ এক্স ইজিকলটা হচ্ছে 15 আওয়ার, অর্থাৎ তিনি 15 ঘন্টা ওভার টাইম করেছেন। সো দ্য টোটাল ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ তিনি 160 ঘন্টা আমরা করেছেন অলরেডি, তিনি ফ্রেশ ওয়ার্ক, মানে 5 ঘন্টা করে কাজ, 8 ঘন্টা করে কাজ করলে 5 দিন 4 সপ্তাহে তার 160 ঘন্টা কাজ অলরেডি হচ্ছে, এবং তিনি 15 ঘন্টা করেছেন এক্সট্রা, অর্থাৎ টোটাল হচ্ছে 165 ঘন্টা, 175 ঘন্টা তিনি টোটাল কাজ করেছেন। তো এইভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে করে অঙ্কগুলো করতে হবে, তাহলেই কিন্তু তুমি পূর্ণ নাম্বার পাবে। ক্লিয়ার, বোঝা গেল? এরপরে আমি তোমাদেরকে আবার সেকেন্ড অর্থাৎ 2 নম্বর অঙ্কটা করে দেখানোর চেষ্টা করব। কি বলেছে 2 নম্বর অঙ্কটা দেখো, এ ম্যান বরোরেস 5000 ফর 2 ইয়ার্স অ্যাট 4% অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ একজন ব্যক্তি তিনি কারো কাছ থেকে 5000 টাকা 2 বছরের জন্য 4% হারে টাকা ধার নিয়েছেন। হি ইমিডিয়েটলি লেন্ডস টু দ্য অ্যানাদার পার্সন অ্যাট 6.6/14 পার অ্যানুয়াল ফর 2 ইয়ার্স, এবং তিনি চালাকি করে কি করেছেন, অন্য একজন ব্যক্তিকে ওই একই টাকা 2 বছরের জন্য সুদ বাড়িয়ে ধার দিয়েছেন, অর্থাৎ 6/1/4 অংশে তিনি ধার দিয়েছেন। ফাইন্ড হিজ গেইন ইন দ্য ট্রানজাকশন পার ইয়ার, তাহলে তার প্রত্যেক বছরের ইনকাম কত হচ্ছে বা লাভ কতটা হচ্ছে। এটা কিন্তু আমি চাইলে 1 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড অঙ্কটা করতে পারি, কিন্তু সেভাবে কিন্তু করলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। এটা কিন্তু অঙ্কটা করা কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, অঙ্কটা করতে আমার 10 সেকেন্ড সময় লাগবে জাস্ট। যে আমি কীরকমভাবে, যেহেতু উভয় ক্ষেত্রেই অ্যামাউন্ট সেম, ইয়ারও সেম, পার্সেন্টেজে শুধু পার্থক্য, একদিকে আছে 4% আর একদিকে আছে 6.14, অর্থাৎ 6.25%, অর্থাৎ আমি চাইলেই কিন্তু 2.25%-এর 5000 টাকা বার করলেই আমার আনসার বেরিয়ে চলে আসবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এইভাবে করা যাবে না, অঙ্কগুলোকে তোমাকে ইন ডিটেলসে করতে হবে। দেখো আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু অঙ্কগুলো তোমাকে করতে হবে। দেখে নাও, এখানে আমরা প্রথমে লিখে নেব উই নো দ্যাট, অর্থাৎ আমরা এটা জানি যে পিটিআর বাই আই, যে সূত্রটা সেরকম লিখে নেব, পি ইজ ইকুয়াল টু প্রাইস বাই অ্যামাউন্ট, টি ইজ ইকুয়াল টু টাইম, আর ইজ ইকুয়াল টু রেশিও বা পার্সেন্টেজ, আই ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট লিখে দিলাম। এবং দ্য ম্যান বরোস 5000 টাইম 2 ইয়ার্স রেশিও 4%, এখানে একটু লিখতে হতো, সেটা হচ্ছে ইন সিম্পল ইন্টারেস্ট, ইন সিম্পল ইন্টারেস্ট, ওকে, এটা আমাদের লিখতে হতো, যাই হোক এটা লেখা হয়নি, একটু নজর দেবে তোমরাও। দ্য ম্যান হ্যাভ, অর্থাৎ এত টাকা তিনি ধার নিয়েছেন 2 বছরের জন্য যত পার্সেন্ট হারে, তো তাকে কত টাকা শোধ দিতে হবে,
ওকে, সেটা দেখো আমি কি লিখেছি, সো দ্য ম্যান হ্যাভ টু পে দ্য ইন্টারেস্ট কত, আমি এই ফর্মুলাটা লাগিয়েছি P/100 মানে ইন্টারেস্ট। এখানে আমি প্রশ্ন হতে পেয়েছি যে P=5000 আর টি মানে টাইম = 2 এবং আর রেশিও বা পার্সেন্টেজ সেটা হচ্ছে 4। তো এই ক্যালকুলেশন করে আমি পাচ্ছি I=400, অর্থাৎ ওই ব্যক্তি যে 5000 টাকা ধার নিয়েছেন তার জন্য তাকে 400 টাকা সুদ দিতে হবে। সুদটা দেবে কোথা থেকে? সে অলরেডি টাকাটা যাকে ধার দিয়ে দিয়েছে, দেখি সে ওই অলরেডি টাকাটা একজন এসে ধার দিয়ে দিয়েছে 5000 টাকা। দ্য ম্যান গেন ইন্টারেস্ট, তিনি কত টাকা সুদ পাচ্ছেন? 5000 টাকা 6.5%, সরি 6.14 অর্থাৎ 6.25, অথবা তুমি এটা করতে পারো 25/4 করে ইন্টু 2/100 ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবে 625 টাকা। 625-এর ব্র্যাকেটে লিখে দেবো RS, 625 টাকা। তো টোটাল গেইন, তাকে টোটাল গেইন মানে কি, তিনি যত টাকা তিনি ইনকাম করেছেন তার থেকে তিনি সুদ তাকে তো জমা দিতে হয়েছে, কারণ সেহেতু টাকাটা ধার নিয়েছে, সেহেতু 625/400 হলো 225 টাকা। তো এটা 225 টাকা হলো কত? 2 ইয়ারে, কিন্তু 2 বছর লিখতে হবে, 2 ইয়ার। অর্থাৎ তার প্রশ্ন ছিল তার প্রতি বছরে তার কত টাকা ইনকাম হয়েছে। তো ইচ ইয়ার আর্নিং 225/2 অর্থাৎ 112.50 রেস। ক্লিয়ার বন্ধুরা? এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। আমি তোমাদের জন্য একটা ব্যাচ করেছি, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য আমি একটা ব্যাচ করেছি মেনকে টার্গেট করে। এই ব্যাচে যদি তোমরা চাও তাহলে ইন্টারেস্ট হও বা তোমরা চাও তাহলে কিন্তু তোমরা এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এই ব্যাচে তোমাদের কিন্তু আমি টোটালি একদম রেডি করে দেবো, কি করে ম্যাথ করতে হবে, কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন জিকেগুলো পড়তে হবে, বা যাই হোক না কেন এভরিথিং তুমি এখানে পাবে। যারা মনে করছো যে না আমার সাথে প্রিপারেশন নিতে চাইছো, অলরেডি আমার কাছে যারা প্রিপারেশন নিয়েছে বর্ধমান কোর্টে বলো, আদার্স অনেক এক্সামে তারা পাস করেছে, চাকরি করছে আজ। তো তোমরা যদি মনে করো যে না তোমাদের কাছে এই জবটা খুব ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই কিন্তু আমার কাছে আসতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে। কিছু পারি না পারি তোমাদেরকে এরকম কিছু শিখিয়ে দেবো যেটা তোমরা সারা জীবন তোমাদের কাজে লাগবে। তো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ধরে তোমরা জয়েন করে পার্সোনালি আমাকে মেসেজ করো, জাস্ট লেখো কলকাতা হাইকোর্ট LDA। আমি তোমাদেরকে এই ব্যাচের টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু শেয়ার করে দেবো। এই ব্যাচ শুরু হতে চলেছে, আমি যত সম্ভব চেষ্টা করব 23 অর্থাৎ 23শে জানুয়ারি বা নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন যেদিনই বলো না কেন সেই দিন থেকে আমি এই ব্যাচটা শুরু করার চেষ্টা করছি। ওকে বন্ধুরা, চলো পরের আমি কিছু জিনিস তোমাদেরকে বলতে চাই। এই হলো ম্যাথ গেল, এবার আসলে আমি ইংলিশে যে 100 নাম্বার আছে সেই 100 নাম্বারের মধ্যে কি থাকবে তোমার এসে থাকবে, যে কোনো একটা এসে লিখতে হবে। সেটা হচ্ছে 100 নাম্বারের 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার থাকবে এসে, এবং 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে এসে লিখতে হবে। কি করে এসে লিখতে হয় বা এসে লেখার প্যাটার্ন কি বা এর স্ট্র্যাটেজি কি, এভরিথিং কিন্তু আমার এই স্পেশাল ব্যাচের মধ্যে তোমাদেরকে শেখাবো। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। চলো, তার বা মোস্ট ইম্পর্টেন্ট এসে টপিক কি, সমস্ত সব কিছু কিন্তু তোমরা ওই একটা কম্বাইন্ড ব্যাচের মধ্যে পেয়ে যাবে। 2 নম্বরে আছে প্রেসি। দেখো বন্ধুরা, প্রেসি একটা ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যারা প্রেসি লিখতে পারে তারা ইংরেজির কিন্তু সব কিছু জানে বলে আমার ধারণা। প্রেসি লেখাটা এত সহজ নয় এবং প্রেসি লেখার কিছু রুল আছে, যে কোনোভাবে প্রেসি লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। প্রেসির স্পেসিফিক রুল আছে, সেই রুলগুলো জানতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো তোমাদেরকে কিন্তু দুটো প্রেসি লিখতে হবে, যেটা 25 নাম্বার করে থাকবে। দেখতে পাচ্ছ 25 নাম্বারে থাকবে দুটো করে প্রশ্ন 50 নাম্বারের। এই গেল তোমাদের ইংলিশ। দেখো পেশি লেখার দু একটা বেসিক রুল আমি তোমাদেরকে বলে দিই। ফার্স্ট অফ অল, এই পেশির যে টোটাল মানে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা গুনে নিতে হবে। সেই ওয়ার্ডটা কি তুমি একটা একটা করে গুনবে? তাহলে লিখবে কখন? তারও স্পেসিফিক রুল আছে।
যে এইভাবে তুমি ওয়ার্ডগুলো গুনে নিতে পারো। পেশিটা মনে রাখবে, মেন পেশি যদি 120 ওয়ার্ডের হয়, তাহলে যে মেন অর্থাৎ তুমি যে পেশিটা লিখছো সেটা অবশ্যই হবে 30 থেকে 50 ওয়ার্ডের মধ্যে, তার বেশি বা কম নয়। তার বেশি বা কম হলে সেটা কিন্তু অবশ্যই তোমার নাম্বার কাটা যাবে। ওকে, চলো, এই ছিল মেনের কোশ্চেন। এইবার সব থেকে যেটা ভাইটাল পার্ট, সেটা হচ্ছে জেনারেল নলেজ, মোস্ট ভাইটাল পার্ট। এইখানে যারা গেন করবে তারাই এগিয়ে যাবে। এইখানে কি কি প্রশ্ন হতে পারে না পারে এভরিথিং আমি কিন্তু আমার এই কম্বাইন্ড ব্যাচের মধ্যে ডিসকাস করব। চলো, আমরা এইখানে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর আমি কিছুটা সলভ করার চেষ্টা করছি, দেখা যাক কতটা করা যায়। প্রথম যে প্রশ্নটা আছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট আইসল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, খুবই সুন্দর প্রশ্নটা, সেটা অ্যান্সার তোমরা নিশ্চয়ই সবাই জানো, গ্রিনল্যান্ড। হোয়ার 2 নম্বর হচ্ছে, হোয়ার ইন ইন্ডিয়া দ্য অ্যাসিয়াটিক লায়ন্স ফাউন্ড, অ্যাসিয়াটিক লায়ন নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে গুজরাটের গির। গুজরাটের গিরে হচ্ছে অ্যাসিয়াটিক লায়ন পাওয়া যায়। 3 নম্বর, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নোবেল প্রাইজ, দারুণ প্রশ্ন। নোবেল প্রাইজের ফাউন্ডারকে, সেটা হচ্ছে অ্যালফ্রেড বার্নার্ড নোবেল, সম্ভবত 1901 সালে। চলো তারপরে চলো, 4 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম উইল বি এস্টাবলিশড ইন হুইচ সিটি, পুলিশ মিউজিয়াম কোথায় হয়েছিল, সম্ভবত নিউ দিল্লি। তোমরা একটু দেখে নিও অ্যান্সারটা। 5 নম্বর, হু ইজ দ্য ফাদার অফ দ্য মিল্ক রেভলিউশন ইন ইন্ডিয়া, খুবই সুন্দর প্রশ্নটা। ভারতে মিল্ক রেভলিউশনের জনক হচ্ছিলেন ভার্গিস কুরিয়ান। সরি বন্ধুরা। 6 নম্বরে দেখো, হু ওয়াজ দ্য লংগেস্ট সার্ভাইং চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া, সেটা 6 নম্বর কোশ্চেন, অ্যান্সারটা হবে পবন কুমার চামলিং। পবন কুমার চামলিং ছিল সম্ভবত সিকিম না মণিপুরের চিফ মিনিস্টার ছিলেন তিনি, পবন কুমার চামলিং, তিনি কিন্তু লংগেস্ট সার্ভেই চিফ মিনিস্টার। 7 নম্বরের, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড স্যাংচুয়ারি ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন হুইচ স্টেট, 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু হবে আমার যতদূর সম্ভব মহারাষ্ট্র। 7 নম্বর কোশ্চেন অ্যান্সারটা হবে মহারাষ্ট্র। তারপরে চলো 8 নম্বর কোশ্চেনটা দেখি কি আছে, ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল সিটি অন হুইচ স্টেট, এটা তো খুবই সোজা সোজা প্রশ্ন। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী, ইম্ফল। 9 নম্বর, হু ইজ ক্রেডিট উইথ দ্য ইনভেনশন অফ দ্য লাইট বাল্ব, বা বাল্ব কিনে আবিষ্কার করেন স্যার থমাস আলভা এডিসন। 10 নম্বর কোশ্চেনটা দেখবো, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ, প্রথম কোন মহিলা নোবেল প্রাইজ পেয়েছেন, এর অ্যান্সারটা হবে মেরি কুরি, মেরি কুরি। 11 নম্বর প্রশ্নটা দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু গো টু স্পেস, এটা তোমরা সবাই জানো, ইউরি গ্যাগারিন। দেখো বন্ধুরা, অপশন দিয়ে কিন্তু প্রশ্ন লেখা, অ্যান্সার লেখা কিন্তু সহজ, ডাইরেক্ট অ্যান্সার লেখা কিন্তু মোটেই সহজ বিষয় না। তো এই বিষয়ে তোমাদের কিন্তু স্পেশালভাবে গাইড নিতে হবে যে কোন জায়গাটা পড়া উচিত আমার, কোন জায়গা থেকে প্রশ্নগুলো কিন্তু বেশি হয়। এই সমস্ত কিছু কিন্তু জানতে হলে তোমাকে এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তারপরে চলো আমি চলে যাব 12 নম্বর, দ্য ওল্ডেস্ট মিউজিয়াম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, এটা আর কোথাও না, আমাদের কলকাতাতেই আছে, সম্ভবত এটা 1814 সালে তৈরি হয়েছিল। 13 নম্বর, হোয়াট ওয়াজ দ্য রুট অফ দ্য ফার্স্ট ট্রেন রান ইন ইন্ডিয়া, এটা ফার্স্ট ট্রেন রান ইন ইন্ডিয়া কোথায়, মুম্বাই থেকে, সম্ভবত মুম্বাই থেকে থানে, 1853 সালে 21 মাইল বা 34 কিমি। ওকে। 14 নম্বর কোশ্চেনটা, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা তোমরা সবাই জানো, হীরালাল যে কানাইয়া। 15 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, আচ্ছা ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অবশ্যই চক্রবর্তী রাজা গোপালাচারী। 16 নম্বর, হুইচ প্লেস ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ মিডনাইট সান, বা মিডনাইট সান অর্থাৎ নিশীথ সূর্য, না মিডনাইট সান অর্থাৎ যে কি বলো ওটা ভুলে গেলাম বাংলাটা, বা কোন দেশ, হুইচ প্লেস ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ মিডনাইট সান, কাকে মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়, সেটা হচ্ছে নরওয়ে, তাই তো। তারপরে চলো 17 নম্বর, ইন্ডিয়ার লংগেস্ট রোড
রেল ব্রিজ বগিবিল ব্রিজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? এর অ্যান্সারটা কিন্তু অবশ্যই তোমরা জানো, এর অ্যান্সার হবে আসাম। 18 নম্বর কোশ্চেনটা কি আছে? হু ওয়াজ দ্য লাস্ট মোগল এম্পায়ার? এটা অবশ্যই অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। 19 নম্বর হু ওয়াজ দ্য সরি ভাইসরয় হোয়েন দ্য পার্টিশন অফ বেঙ্গল হ্যাপেন্ড? বাংলা ভাগের সময় গভর্নর কে ছিলেন বা ভাইসরয় কে ছিলেন? এর অ্যান্সার কিন্তু লর্ড কার্জন। কারণ তোমরা জানো বাংলা বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911-তে। 20 নম্বর হুইচ ইজ দ্য ইয়ংগেস্ট স্টেট ইন ইন্ডিয়া? তো ইয়ংগেস্ট স্টেট ইন ইন্ডিয়া হচ্ছে তোমার তেলেঙ্গানা, যেটা 2014 সালে করা হয়েছিল অন্ধ্রপ্রদেশকে ভেঙে। 21 নম্বর হোয়েন ডিড সিকিম বিকাম এ পার্ট অফ ইন্ডিয়া? সিকিম বিকাম আ পার্ট অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে তোমার 1975 সালে। এবং কততম রাজ্য ছিল তখন সিকিম জানো? 22তম রাজ্য। 22 নম্বর কোশ্চেনটা পড়বো, হু ইজ দ্য ফার্স্ট ফিমেল ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া? ইনি হচ্ছে নির্মলা সীতারামন। 23 নম্বর হু ইজ দ্য ফার্স্ট ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সেটা হচ্ছে ফতেমা বিবি। 24 নম্বর লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া এরিয়া ওয়াইজ? সেটা অ্যান্সার হবে রাজস্থান। তোমরা আশা করি সবাই জানো এরিয়া ওয়াইজ রাজস্থান। 25 আর ভালো লাগে না, একটু করিয়ে দিচ্ছি দেখো তোমাদের জন্য। 25 নম্বর হুইচ হাইকোর্ট হ্যাজ টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার লাক্ষাদ্বীপ আইসল্যান্ড? অর্থাৎ লাক্ষাদ্বীপ যা দ্বীপ, সেই দ্বীপটা কোন হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ছে? এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অ্যান্সারটা হবে কিন্তু তোমার কেরালা। এবার তোমাদের কাছে আমি নিজে প্রশ্ন করলাম যে আন্দামান যে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেই আন্দামান নিকোবর কোন হাইকোর্টের আর জুরিসডিকশনের মধ্যে পড়ছে? সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। 26 নম্বরটা পরে দেখছি, হুইচ প্লেস ইন ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস দ্য ম্যাক্সিমাম রেলফল? সেই 26 নম্বরের অ্যান্সারটা হবে কিন্তু অবশ্যই মৌসিরাম। 27 নম্বর বিগেস্ট লেক ইন ইন্ডিয়া? বিগেস্ট লেক কিন্তু কোনো আনডাউটেড লিখতে পারো ভেম্বানাথ লেক বা ভেম্বানাথ কয়াল লেক বা কেরালা এটা অবস্থিত। 28 নম্বর হুইচ টেম্পল ইজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক প্যাগোডা? ব্ল্যাক প্যাগোডা কোন টেম্পলকে বলা হয়? সেটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। 29 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন ইন্ডিয়া? ওল্ডেস্ট সিটি ভারতবর্ষে একটাই, সেটা হচ্ছে বারাণসী। 30 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? এই প্রশ্নটার উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। 31 ওল্ডেস্ট ল কলেজ ইন এশিয়া? ওল্ডেস্ট ল কলেজ ইন ইন্ডিয়া হচ্ছে মুম্বাই গভর্নমেন্ট ল কলেজ। এটা 1855 সালে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ইয়ংগেস্ট টু উইন দ্য নোবেল প্রাইজ? এটা হবে আই অ্যাম দ্য মালালা, মানে মালালা ইউসুফজাই। ওকে। 33 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু বি অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন? মনে রাখবে বন্ধুরা, এই প্রশ্নটাতে তোমরা যদি কখনো অপশনে দেখো যে সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী, যা গোপালাচারী বা এর সাথে আয়োজন পেয়েছিলেন সম্ভবত বলে গেলাম সিভি রমন না যিনি একজন পেয়েছিলেন। তো মনে রাখবে এই তিনজনের ব্যক্তির মধ্যে সব থেকে যিনি পাওয়ারফুল বা যিনি ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছে রাজা গোপালাচারী। অর্থাৎ তিনি হি ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনি গভর্নর জেনারেল, অর্থাৎ যেই পদটাকে হিসাবে ধরা হয় যে রাষ্ট্রপতি, তিনি ওই রকম পদে থাকার দরুন তাকে কিন্তু প্রথম হাতে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আনসার চক্রবর্তী রাজা গোপালাচারী। অথবা একজনের নাম, অথবা তিনজনের নাম, অথবা অল অফ দ্য অ্যাবাভ। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে চলো এবার হচ্ছে 34, হু ওন দ্য হাইয়েস্ট একটা মিনিট, ওকে, হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড গিভেন ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া? সেটা তোমরা নিশ্চয়ই জানো। এর অ্যান্সার কিন্তু এখন পাল্টে গেছে, এখন হবে ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। 35 দ্য 2020 সামার অলিম্পিক উইল বি হেল্ড ইন? অর্থাৎ সামার অলিম্পিক কোথায় হবে? 2020 সেটা হয়েছিল টোকিওতে। হু ইজ রেফার্ড অ্যাজ দ্য ফ্লাইং শিখ? অর্থাৎ ফ্লাইং শিখ কাকে বলা হয় তোমরা নিশ্চয়ই জানো, মিলখা সিং। 37 নম্বর, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া?
হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? তো 37 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 38 লার্জেস্ট স্লাম ইন এশিয়া, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে মুম্বাইয়ে অবস্থিত হচ্ছে ভারতবর্ষের লার্জেস্ট স্লাম। নামটা হচ্ছে কি বেশ ধারাবি বা ধ্রুবি এরকম কিছু একটা। 39 হু ওয়াজ দ্য গোল্ডেন বল অ্যাওয়ার্ড উইনার ইন দ্য লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপ? সেটা অ্যান্সার হবে লিওনেল মেসি। 40 নম্বর দ্য প্লেগ্রাউন্ড অফ বেসবল ইজ নোন অ্যাজ ডায়মন্ড। 41 দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট নিউ দিল্লি। 42 দ্য রেফ্রিজারেটর কমনলি ইউজড ফর ডোমেস্টিক রেফ্রিজারেটর ইজ, তো এর অ্যান্সারটা হবে ফ্রিয়ন K134A। 43 দ্য পাস located at the southern end of the Nilgiri hill in South India is called পালঘাট। মনে রাখবে পালঘাট যেটা আছে সেটা তামিলনাড়ু এবং কেরালাকে কানেক্ট করছে। 44 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার? এর অ্যান্সারটা হবে কিন্তু ইউনিয়ন টেরিটরি বলতে তোমার অবশ্যই অ্যান্সার হবে দিল্লি, যার পার কিলোমিটারে পপুলেশন হচ্ছে 11,300 সামথিং বা 11,200 কত বেশ ছিল, 11,300 বলতে পারো তোমরা, বা 11,297, আমার সঠিক মনে পড়ছে না। 45 নম্বরটা দেখো, দ্য ইয়ারলিং জঙ্গ রিভার ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ, কী হবে? ব্রহ্মপুত্র। হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রির জনককে ইউক্লিড। 47 নম্বর প্রশ্ন, জুডে ফ্লিক্স ইজ এ ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার ইন হুইচ ফিল্ড? এটা জুডে ফ্লিক্সকে মানে প্রচণ্ড একজন মানে ভালো খেলোয়াড় ছিলেন, তিনি সম্ভবত হকি খেলছেন, হ্যাঁ। হু ইজ নোন অ্যাজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প? তো লেডি উইথ দ্য ল্যাম্প নামে আমরা কাকে জানি? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। 49 নম্বর প্রশ্ন, আন্ডার আকবর দ্য মীর বক্সি ওয়াজ রিকোয়ার্ড টু লুক আফটার? এই লুক আফটার হচ্ছে একটা গ্রুপ ভার্ব, লুক আফটার মানে দেখাশোনা করা। তো লুক আফটার কোন দিক দেখাশোনা করতে মীর বক্সি ছিল? যথাসম্ভব ডিফেন্সে, অর্থাৎ মিলিটারি অ্যাফেয়ার্স বা ডিফেন্সে তিনি দেখতেন। 50 নম্বর প্রশ্ন, সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি বিলো 20 হার্জ ইজ কল্ড? সাউন্ডস অফ ফ্রিকোয়েন্সি বিলো 20 হার্জ ইজ কল্ড ইনফ্রাসনিক সাউন্ড। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করছি, যদি তোমরা পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি আফটার 20K হার্জ, 20,000-এর উপরে সাউন্ডের ফ্রিকোয়েন্সি হলে সেই সাউন্ডকে কি বলা হয়? ওকে বন্ধুরা, আমি আমার মতো করে যতদূর পারলাম তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম এই কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মেন প্রশ্নপত্র। তোমাদের যদি এর বাইরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে লিখে যাও। তোমাদের সময় ব্যর্থ যাবে না, আমি তোমাদের প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমি তোমাদেরকে বলবো, যারা সত্যিভাবে চাইছো যে কলকাতা হাইকোর্টে নিজের জায়গাটা পাকা করতে বা নিজের জায়গাটা শক্ত করতে, কারণ আমার কাছ থেকে অলরেডি অনেকে মেনের প্রিপারেশন নিয়ে তারা চাকরি পেয়েছে। আমি নিজে 2বার কোর্টে চাকরি করেছি, প্রত্যেকবার মেন এক্সাম ক্লিয়ার করে। তো কাজেই আশা করি কিছুটা নলেজ আমার মধ্যে আছে। সেটা যাই থাক না থাক সেটা বড় কথা না, নিজের প্রশংসা নিজের না করাই উচিত। তবে তোমাদেরকে আমি বলবো, যদি তোমরা ভরসা পাও, যদি তোমরা চাও যে না তোমরা আমার সাথে প্রিপারেশন নেবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু জয়েন করতে পারো এই ব্যাচে। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে আমার ডেসক্রিপশন বক্স আছে সেখানে গেলেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ধরে জয়েন করে আমার টেলিগ্রাম চ্যানেলে এবং আমাকে পার্সোনালি লেখো কলকাতা হাইকোর্ট LDA, আমি তোমাদেরকে ব্যাচের টার্ম অ্যান্ড কন্ডিশন শেয়ার করে দেবো। ওকে বন্ধুরা, খুব ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে। যারা চাইছো মেনের ব্যাচে অ্যাডমিশন নিতে তাড়াতাড়ি চলে আসো, কারণ ব্যাচ আমি খুব তাড়াতাড়ি শুরু করব। 23 তারিখের মধ্যে আমি ব্যাচ স্টার্ট করার আমার ইচ্ছা আছে। তো হাতে সময় যেহেতু খুব কম, আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা ডিসিশনটা একটু তাড়াতাড়ি নিও, যাতে করে পরে আমি আর একটা কথা, ব্যাচ শুরু হয়ে গেলে কিন্তু আর কোনো ছেলেকে আমি ব্যাচের মাঝখানে নিতে পারবো না, কারণ আমার যা ধারণা এই পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হবে। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।